Spy Stories with SRIJON. Hello, this is me SRIJON welcoming you to yet another episode of Spy Stories with SRIJON. www.friendsdigital.com আমি সিআই এর কিছু সিক্রেট মিশনস নিয়ে এই পডকাস্টের একটা সিরিজ করছি এবং ওয়ান সাচ মিশন ইজ অপারেশন আইভি বেলস। ব্যাপারটা এটা হয়েছিল ইন দ্য 1970s। একটুখানি রিক্যাপ করে দিই তোমাকে। দ্য ইউএস গভর্নমেন্ট দে লার্নড দ্যাট অ্যান আন্ডারসি কেবল that ran parallel to Kuril Islands of the eastern coast of Russia was providing vital communication link between two major Soviet naval bases. Soviet Navy দুটো বেস একে অপরের সঙ্গে সেই particular undersea cable দিয়ে communicate করছিল. They were providing vital information to each other, right? So, I mean, the US government had to know যে তারা একে অপরকে কি বার্তা দিচ্ছে in case, you know, if the US was under some kind of threat, because সেই সময়টায় Cold War situation was on এবং both the US and the Soviet Union, সেই সময় of course রাশিয়াকে সোভিয়েত ইউনিয়ন নামে আমরা জানতাম, তারা দুপক্ষই একে অপরকে ভয় পেত এটা ভেবে যে এই বুঝি অপরপক্ষ আক্রমণ করলো। That is the whole concept of putting spies into play, right? Spies as in গুপ্তচর I'm talking about. Okay. So প্রবলেমটা কি ছিল? তাহলে ইউএস গভর্নমেন্ট সেই কমিউনিকেশন লাইনের মধ্যে কি কমিউনিকেট করা হচ্ছে সেটা জানতে পারছিল না কেন? বিকজ ওই যে এরিয়াটা ছিল দ্য কিউরিল আইল্যান্ড এরিয়া অফ দি ইস্টার্ন কোস্ট অফ রাশিয়া, সেই জায়গাটাতে সোভিয়েত নেভি পুরোপুরি কর্ডন অফ করে দিয়েছিল অ্যান্ড দে হ্যাড কমপ্লিটলি ব্লকড অল কাইন্ডস অফ ফরেন শিপস ফ্রম এন্টারিং দ্যাট রিজিয়ন। সেই কারণে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং সিআইএ এদের দুজনের সাহায্য নিয়ে ইউএস গভর্নমেন্ট লঞ্চ করলো একটি ambitious operation which was known as Operation IV Bells, and they deployed fast attack submarines and combat divers to drop waterproof recording pods on the lines, যাতে ওই রেকর্ডিং পডে দুটো সোভিয়েত নেভাল বেস তাদের একে অপরের সঙ্গে কি কমিউনিকেট করছে সেটা রেকর্ড হয়ে যায় এবং the security agencies like NSA and CIA can monitor if they are planning something against the United States of America and how far Soviet Union has progressed in terms of military prowess, in terms of ICBM যেটা বলেছিলাম গতবার, that is Intercontinental Ballistic Missile Technology, okay, এবং সোভিয়েত সাবমেরিন এবং মিসাইল টেকনোলজি, আর সব থেকে ইম্পর্টেন্টলি নিউক্লিয়ার ফার্স্ট স্ট্রাইক কেপেবিলিটি, অর্থাৎ সোভিয়েতের নিউক্লিয়ার কেপেবিলিটি কতখানি বাড়ছে দিনকে দিন, তার একটা ট্র্যাক রাখাটা খুবই প্রয়োজন। সো দিস ওয়াজ দ্য হোল আইডিয়া। ওকে, সো যেরকম বললাম একটু আগে দ্যাট ইন দি আর্লি 1970s ইউএস গভর্নমেন্ট জানতে পারলো অ্যাবাউট দি আন্ডারসি কমিউনিকেশন কেবল ইন দ্য সি অফ ওখটস্ক which connected the major Soviet Pacific Fleet naval base at Petropavlovsk on the Kamchatka Peninsula to the Soviet Pacific Fleet's mainland headquarters যেটা ছিল ভ্লাদিভস্টকে। সেই সময়টায় যখনকার ঘটনার ব্যাপারে আমরা জানছি, সি অফ ওখটস্ক ওয়াজ ক্লেমড বাই দ্য সোভিয়েত ইউনিয়ন। তারা বলেছিল যে ওই ওয়াটার বডি ওয়াজ দেয়ার টেরিটোরিয়াল ওয়াটার্স এবং কোনো রকম ফরেন শিপস বা ভেসেলকে সেই ওয়াটার বডির ধারে কাছেও ঘেঁষতে দিত না সোভিয়েত নেভি। অ্যান্ড দ্য সোভিয়েত নেভি হ্যাড অলসো ইনস্টলড আ নেটওয়ার্ক অফ সাউন্ড ডিটেকশন ডিভাইস, একদম সমুদ্রর তলদেশের গা ঘেঁষে টু ডিটেক্ট if somebody was intruding, মানে কোনো যদি ট্রেসপাসার ওই ওয়াটার বডি এরিয়ার মধ্যে আসে তাহলে তার যাতায়াত ধরা পড়ে যাবে সেই সাউন্ড ডিটেকশন ডিভাইসে। এবং ওই এরিয়াটাতে প্রচুর সারফেস এবং সাবসারফেস নেভাল এক্সারসাইজও সোভিয়েত নেভি এক্সিকিউট করছিল। এবার সেই কারণে ইউএস গভর্নমেন্টের কপালে তখন চিন্তার ভাঁজ যে এত কড়া সিকিউরিটি যেখানে, সেখানে একটা ইন্টেলিজেন্স স্কুপ করা বা একটা ইন্টেলিজেন্স মিশন করা কতখানি ভায়াবল বা কতখানি পসিবল, কতখানি প্র্যাকটিক্যাল, আদৌ কি এক্সিকিউট করা যাবে? কিন্তু এই সমস্ত হার্ডলস বা অবস্টাকলস বা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ইউএস গভর্নমেন্ট ওয়াজ ডিটারমাইন্ড যে একটা ইন্টেলিজেন্স মিশন তো করতেই হবে, যাতে সেই সোভিয়েত নেভাল বেসে কি ধরনের কমিউনিকেশন হচ্ছে সেটা ইউএস গভর্নমেন্টের সিকিউরিটি এজেন্সিজ জানতে পারে। এবং 1971 অক্টোবর মাসে the United States sent the purpose-modified submarine USS Halibut deep into the Sea of Okhotsk. USS Halibut কি জিনিস ছিল?
Now USS Halibut was also known as the SSGN 587. সেটি ছিল একটি ইউনিক নিউক্লিয়ার পাওয়ার্ড গাইডেড মিসাইল সাবমেরিন টার্নড স্পেশাল অপারেশনস প্ল্যাটফর্ম, যেটাকে পরে রিডেজিগনেটেড করা হয়েছিল অ্যাজ অ্যান অ্যাটাক সাবমেরিন SSN 587, এবং সেটি ইউনাইটেড স্টেটস নেভিতে was only the second ship to be named after the Halibut. এবার এই যে অপারেশনটা করা হচ্ছে, এই অপারেশনটা তো মানুষজন একটুখানি যারা সি অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে তারা তো দেখতে পাবে যে ইউএস নেভি দে আর সেন্ডিং দিস মডিফাইড সাবমেরিন USS Halibut ইনটু দ্য সি অফ ওখর্স্ক, বা ওদিক থেকে সোভিয়েত রাশিয়ার কোনো নাগরিকও দেখতে পেয়ে যেতে পারে, বা সোভিয়েত নেভিও দেখতে পেয়ে যেতে পারে। So it will become public knowledge that USA is trying something fishy, এবং সেই কারণে USA ইন্টারন্যাশনাল প্রেশারের সম্মুখীন হবে। একটা প্রেশার আসবে সোভিয়েত ইউনিয়নের দিক থেকে যে তারা এক্স্যাক্টলি করছেটা কি ইন দ্য সোভিয়েত ওয়াটার্স, এবং আরেকটা প্রেশার আসবে নিজেরই দেশ থেকে, কারণ ইউএস নাগরিকরা বলবে যে এই ধরনের সিক্রেট অপারেশনসের জন্য টাকা পয়সা আছে ইউএস এর কাছে, কিন্তু সমাজের ভালো করার জন্য টাকা পয়সা নেই, বাজেট নেই। তো এই সমস্ত কিছু সামলেই তো অপারেশনটা করতে হবে। সো এই প্রজেক্টটার জন্য, অর্থাৎ অপারেশন আইভি বেলস এর জন্য যে ফান্ডটার প্রয়োজন ছিল, সেটাকে চুপি সারে ম্যানেজ করেছিল ইউএস গভর্নমেন্ট। সো দ্য ফান্ড ওয়ার সিক্রেটলি ডাইভার্টেড ফ্রম অ্যানাদার প্রজেক্ট which was known as Deep Submergence Rescue Vehicle, অর্থাৎ প্রচুর সাবমেরিনস এবং জাহাজ, শিপস এরকম হতো যেগুলো তাদের অবস্থা ভালো ছিল না, বা যারা কোনো ভয়েজে বেরিয়ে বা কোনো অপারেশনে বেরিয়ে হয়তো মাঝপথে কোনো রকম যান্ত্রিক গোলযোগের কারণে সেগুলোকে অ্যাবান্ডন করতে হয়েছিল, বা কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়ে তারা ডুবে গেছে সমুদ্রের তলদেশে। So there were so many submarines, right, which were there abandoned, so many ships which were abandoned. তো এই ধরনের abandoned ships এবং সাবমেরিনসকে সমুদ্রের তলদেশ থেকে তুলে আনা হতো এবং সেগুলোকে মডিফাই করা হতো to reuse them. So this was known as Deep Submergence Rescue Program. এবং এই প্রোগ্রামের জন্য যে ধরনের ভেসেল বা ভেহিকল ব্যবহার করা হতো, সামুদ্রিক ভেসেল বা সামুদ্রিক ভেহিকল, সেগুলোকে বলা হতো DSRV, that is Deep Submergence Rescue Vehicle, and they were used to rescue downed or drowned submarines and clandestine missions. এবারে সেই ধরনের DSRV ভেহিকল এই অপারেশন আইভি বেলসে কাজে লাগানো হয়েছিল, and the modified submarines were shown with fake অর্থাৎ নকল DSRV simulators attached to them. So these were really early diver lockouts. Now what is a diver lockout? It's basically a diving chamber. Now what is that? Diving chamber হলো একটি vessel for human occupation, যার একটি ঢোকার দরজা থাকবে, and that can be sealed to hold an internal pressure which is significantly higher than the ambient pressure, অর্থাৎ সামুদ্রিক যে প্রেশারটা থাকে, প্রচন্ড জলের প্রেশার থাকে, তার থেকে এই প্রেশারটা আলাদা হবে, so that the human being inside the vessel বা inside the chamber can survive. A pressurized gas system is also there to control the internal pressure, যাতে breathing gas supply করা যায় for that human being who is inside the diving chamber, because that human being is basically a diver, যে ডাইভ করে সমুদ্রের জলে নামবে সেই ডাইভিং চেম্বার থেকে for a certain work purpose, basically কোনো মিশন রয়েছে বা whatever it is. So the US Navy divers working from Halibut, তারা সেই আন্ডার ওয়াটার কমিউনিকেশন কেবলটা খুঁজে পেয়েছিল সেই সিক্রেট অপারেশন চালিয়ে, which was 400 feet অর্থাৎ 120 মিটার আন্ডারগ্রাউন্ড অফ ওয়াটার, এবং তারা ইনস্টল করেছিল a 20 ফুট বা 6 মিটার লং ডিভাইস which wrapped around the cable, যেটাকে কেবলের চারপাশে জড়িয়ে দেওয়া হয়েছিল, র্যাপ অ্যারাউন্ড করা হয়েছিল, এবং খুবই সন্তর্পণে এবং সাবধানে কাজটা করা হয়েছিল যাতে কেবলের যে ওপরের কেসিংটা রয়েছে তাতে একটাও আঁচড় না লাগে। এবং তার পাশাপাশি because the recording pod was a waterproof one, রেকর্ডিংও অন করে দেওয়া হয়েছিল যাতে সেই কেবলে যা সমস্ত কমিউনিকেশন করছে দুটো সোভিয়েত নেভাল বেস, সেই সমস্ত কমিউনিকেশন সেই রেকর্ডিং পডের মধ্যে রেকর্ডেড হয়ে যায়।
কিন্তু হঠাৎ করে যদি সোভিয়েতদের সেই আন্ডার ওয়াটার কমিউনিকেশন কেবলটা খারাপ হয়ে যায়, ম্যাল ফাংশন করতে শুরু করে, এবং ওরা যদি সেটাকে রিপেয়ার করার জন্য আন্ডার ওয়াটার থেকে তুলে এনে ওভার ওয়াটারে নিয়ে আসে, সেক্ষেত্রে তো সেই রেকর্ডিং ডিভাইসটা দেখতে পেয়ে যাওয়া যাবে। তখন তো হাটে হাড়ি ভেঙে যাবে এবং অপারেশন উড বি কম্প্রোমাইজড। সেই কারণে the device was designed as such that the large recording device would detach itself যখনই কেবলটা আন্ডার ওয়াটার থেকে ওভার ওয়াটারে নিয়ে আসার জন্য তোলা শুরু হবে, মানে যেই ওয়াটার প্রেশারে একটু চেঞ্জ হবে, একটা সার্টেন ডিগ্রি চেঞ্জ হবে, তখনই সে রেকর্ডিং ডিভাইসটা কেবল থেকে নিজেকে ডিট্যাচ করে নেবে। সেরকম ভাবেই পুরো জিনিসটাকে ডিজাইন করা হয়েছিল। টেকনোলজি, আই টেল ইউ, ও মাই গড। এই পুরো মিশনটা এতখানি সিক্রেট ছিল। দ্য ট্যাপিং অফ দ্য সোভিয়েত নেভাল কেবল ওয়াজ সো সিক্রেট, এতটাই গোপনে এই পুরো মিশনটা করা হয়েছিল দ্যাট মোস্ট সেলার্স ইনভলভড ইন দ্য মিশন did not really have the security clearance that was needed to even know about the mission. সেই কারণে একটি কভার আপ স্টোরি দেওয়া হয়েছিল, একটি গল্প দেওয়া হয়েছিল বাইরের সমস্ত মানুষজনকে যে এখানে এক্স্যাক্টলি ব্যাপারটা কি হচ্ছে। সো ইট ওয়াজ বেসিক্যালি আ ডিসগাইজ বা একটা ছদ্মবেশ ছিল অফ দি অ্যাকচুয়াল মিশন। It was claimed that spy submarines were sent to the Soviet naval range in the Sea of Okhotsk, যাতে একটি সোভিয়েত স্যান্ডবক্স, যার নাম ছিল SSN-12 স্যান্ডবক্স, সেটাকে রিকভার করা যায়। That was attached to a supersonic anti-ship missile which was destroyed, এবং সেই কারণে তার ধ্বংসাবশেষ অর্থাৎ the debris of that supersonic anti-ship missile were there, এবং সেই ডেব্রির স্যাম্পল আর সোভিয়েত SSN-12 স্যান্ডবক্স রিট্রিভ করে আনতে বা রিকভার করে আনতে স্পাই সাবমেরিন পাঠানো হয়েছে, যাতে কাউন্টার মেজারগুলো ইউএস গভর্নমেন্ট অ্যাকর্ডিংলি ডিজাইন করতে পারে। সো দিস ওয়াজ দ্য হোল কভার স্টোরি অফ দি অ্যাকচুয়াল অপারেশন আইভি বেলস। এর পরের গল্প পরের সপ্তাহে। মিশনটা সাকসেসফুল হয়েছিল ঠিকই, কিন্তু দেয়ার ওয়াজ আ গ্লিচ। দ্য মিশন ওয়াজ কম্প্রোমাইজড। বাই হোম অ্যান্ড ওয়াই? এই কভার স্টোরির পিছনে কি আরও কোনো গল্প ছিল? সেই আন্ডার সি কেবল রেকর্ডিং থেকে ইউএস গভর্নমেন্ট কি জানতে পেরেছিল? এই সমস্ত কিছু স্পাই স্টোরিজ উইথ সৃজনের পরের এপিসোডে।